গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা নয়। আজ তৃতীয় এবং শেষ পর্ব। তিনজনে বেরিয়ে পড়ল। অনিশের একটা ছোট গাড়ি আছে। খুব মাতাল হলেও সে স্টিয়ারিংয়ে বসলে টান টান হয়ে যায়। ধীমান ওদের মতন বেশি মদ্যপান করে না। বেশি পান করাটা সে উপভোগ করে না। সে ক্লাবে গিয়ে একটুক্ষণ থেকেই কেটে পড়বে ঠিক করল। সুভাষ আর বিভা এই তাস খেলার আসরে কখনো আসে না। বিভার সঙ্গে দেখা হবে না, এই একটা ব্যাপারে ধীমান নিশ্চিন্ত। বিভার সঙ্গে আর দেখা হবে না, এটা খুব সহজেই মেনে নিয়েছে ধীমান। সত্যি কি মানাটা খুব সহজ? যুক্তির বিচারে তো ঠিকই আছে। বিভার জীবনে যাতে ক্ষতি না হয়, তার সন্তানের মনে যাতে কোনো আঘাত না লাগে, তা তো দেখতেই হবে। কিন্তু কলকাতায় আসার পর অন্তত টেলিফোনেও একবার বিভার গলার আওয়াজ শুনতে কতবার যে ইচ্ছে হয়েছে। রাত এখন 9:30। ক্লাবের তাসের আড্ডায় এখন রয়েছে 7-8 জন। তাদের মধ্যে 2 জন মহিলা, তৃষা আর অনিন্দিতা। রামি খেলায় তৃষা প্রায় প্রতিদিনই যেতে। সবচেয়ে বেশি হারে সাত্তকী। 2খানা বেশ চালু নোটবই লিখেছে সাত্তকী। ভালো রোজগার। তাস খেলায় হারলেও তার গায়ে লাগে না। অন্যের পয়সায় কখনো মদ খায় না সে। এদের মধ্যে শেখরকেও দেখতে পেল ধীমান। আগে কখনো সে এখানে আসেনি। সে জিজ্ঞেস করল, কিরে শেখর, তুই দিল্লি থেকে কবে ফিরলি? শেখর বলল, কবে ফিরলাম মানে? ওহো, সেই যে তুই এয়ারপোর্টে গিয়েছিলি তার 2 দিন পরই তো ফিরেছি। তারপরও আরও 2বার যেতে হয়েছে এর মধ্যে, প্রায় যেতে হয়। একদিন তোর অফিসে ফোন করলাম, শুনলাম তুই ট্রান্সফার্ড। সুভাষদার বাড়িতে গিয়েছিলাম, ওরা জানে না তুই কোথায় চলে গেছিস। তৃষা বলল, রিটার্ন অব দ্য প্রডিগাল সান। কোথায় পালিয়েছিলে ধীমান? সাত্তকী বলল, এই শুয়ারের বাচ্চাকে আমি ধরে নিয়ে এলাম। একটা বারে ঘাপটি মেরে বসেছিল, একা একা চুকচুক করে মদ খাচ্ছিল। অনিশ বলল, একা একা কোথায়? ধীমান আমার সঙ্গে বসেছিল। সাত্তকী বলল, তুই চুপ মার শালা, তুই তাস খেলিস না, তোর কথা কে ধরছে? তৃষা বলল, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সাত্তকী, তুমি বড্ড মুখ খারাপ করো। সাত্তকীর মুখে শুয়ারের বাচ্চা শব্দটা ধীমানের কানে খট করে লাগল। সেই টেপে আছে শুয়ারের বাচ্চা ধীমান। তাহলে কি সাত্তকী? কিন্তু সাত্তকী তো বিভাকে ভালো করে চেনেই না। নতুন করে তাস দেওয়া শুরু হলো। অনিশ খেলবে না, সে অন্য টেবিলে আড্ডা দিতে গেল। প্রথম কিছুক্ষণ সবাই চুপ করে তাসে মন দেয়। তারপর একসময় সুবিমল জিজ্ঞেস করল, তুমি প্রমোশন পেয়ে কোথায় চলে গেলে ধীমান? ভয় নেই, আমরা তোমার কাছে গিয়ে হামলা করব না। জায়গাটার নামও বলবে না? শেখর বলল, বিভা বৌদিও বলল, ধীমান একটা আশ্চর্য ছেলে, কোথায় চলে গেল একবার আমাদের জানিয়েও গেল না। তৃষা খুব সূক্ষ্ম একটা খোঁচা মেরে বলল, হ্যাঁ, বিভা পর্যন্ত জানে না, আমরা জানব কি করে? ধীমান বলল, শিলিগুড়ি। হঠাৎ চলে যেতে হলো, কারুকে খবর দেওয়ারও সময় পাইনি। সাত্তকী বলল, শালা টেলিফোন করেও জানাতে পারিসনি? এত বড় কাজের লোক হয়েছিস। এবারেও তৃষা জিতল। আবার তাস দিতে শুরু করার আগে শেখর বলল, আমি এবার উঠব, আমাকে আর দিও না। সাত্তকী জড়ানো গলায় বলল, বস না শালা, তোর তো বউ পালিয়েছে, তোরও তো বাড়ি ফেরার তারা কিসের? অন্য সবাই ভর্ৎসনার দৃষ্টিতে সাত্তকীর দিকে তাকালো। একটা বিশেষ মহলে কারুর কোনো খবরই অজানা থাকে না, কিন্তু কেউ এই প্রসঙ্গটা প্রকাশ্যে উত্থাপন করে না। এরকমভাবে শেখরকে কথাটা বলা সাত্তকীর একেবারে উচিত হয়নি। শেখর শুকনো গলায় বলল, কাল সকালবেলা আমাকে বোম্বের ফ্লাইট ধরতে হবে, আর আমি তাস ভালো খেলতে পারিও না। আউটডোর খেলায় আমার পছন্দ। ধীমান উঠে দাঁড়িয়ে সাত্তকীর দিকে চেয়ে রূঢ় গলায় বলল, আমি আর সাত্তকীর সঙ্গে খেলতে চাই না, ও একেবারে জাতা মাতাল হয়ে গেছে। সাত্তকী একটা হাত নাড়তে নাড়তে বলল,
যা যা। পরিবেশটা হালকা করার জন্য তৃষা বলল, তোমরা বুঝি বিভাদের ওখানে আড্ডা দিতে যাচ্ছ? তাহলে আমরাও একসময় গিয়ে হানা দেব। ধীমান দুদিকে মাথা নাড়ল। অনিশ অন্য একটা দলের সঙ্গে জমে গেছে, সে এখন আসবে না। শেখর আর ধীমান সিঁড়ি দিয়ে নামতে লাগল। শেখর ধীমানকে একটা সিগারেট দিয়ে বলল, আমি তো তোদের ক্লাবের মেম্বার নই। তৃষা সুবিমলই আজ আমায় ডেকে আনল। ধীমান জিজ্ঞেস করল, ওদের সঙ্গে তোর আলাপ ছিল বুঝি? জানতাম না তো। শেখর বলল, সুভাষদার বাড়িতে দেখেছি কয়েকবার, সামান্য আলাপ। ওরা আগামী মাসে ইউরোপ যাবে, আমাদের অফিসে এসেছিল টিকিটের খোঁজ টোজ নিতে, সেখানেই দেখা। তারপর ক্লাবে নেমন্তন্ন করল। সাত্যকীদাকে আমি অবশ্য অনেকদিনই চিনি, উনি প্রায়ই বিদেশে যান, আমাদের ক্লায়েন্ট। একটা ব্যাপার লক্ষ্য করেছিস? তৃষা কিন্তু বিভা বৌদিকে পছন্দ করে না, হিংসে করে, অথচ ওপরে ওপরে খুব ভাব। ধীমান বলল, সে তো অনেক মেয়েই বিভাকে হিংসে করে। শেখর বলল, আসল কারণটা জানিস? ওই সুবিমল একসময় বিভা বৌদির প্রেমে পড়েছিল, একেবারে হাবুডুবু অবস্থা, অথচ একতরফা। বিভা বৌদির দিক থেকে কিছুই ছিল না। আমি তো আমার বৌদিকে চিনি, ওর মনটা একেবারে পরিষ্কার, পবিত্র। ধীমানের হঠাৎ খেয়াল হলো, আজ এতক্ষণ সুবিমল একটাও কথা বলেনি। কেন? সে আর ওর গলার আওয়াজটা শোনাতে চায় না? বিভাকে মাঝরাত্রিরে যে টেলিফোন করে, সে কি জেনে গেছে যে তার কণ্ঠস্বর রেকর্ড করা হয়ে গেছে, আর সেই ক্যাসেট আছে ধীমানের কাছে? কোন মানুষের ভেতরটা যে কিরকম তা জানা একেবারে অসম্ভব। সুবিমল, সেটা কি হতে পারে ব্যর্থ প্রেমের জ্বালা এতদিন পর? শেখর ধীমানের একটা হাত ছুঁয়ে বলল, তুই আমার সঙ্গে উঠে এলি, তুই আমার প্রকৃত বন্ধু। ধীমান অনুভব করল সাত্যকীর কথাটা শেখরের মনে খুব লেগেছে। এমনিতেই ওর মনটা এখন খুব নরম হয়ে আছে। বিবাহিত জীবনে কিছুতেই সুখী হতে পারল না শেখর। ওর প্রথম স্ত্রী বিয়ের 3 বছরের মধ্যেই মারা যায়। কেউ কেউ বলে আত্মহত্যা করেছিল। এই নিয়ে একটা চাপা গুজব ছিল একসময়। ধীমান তাতে কান দেয়নি। রান্নাঘরের গ্যাস ফেটে গিয়ে আগুন লাগে। অনেকের ধারণা সে ইচ্ছে করে গায়ে আগুন লাগিয়েছিল। কোনো পুলিশ কেস অবশ্য হয়নি। শেখরের সেই প্রথম স্ত্রী ছিল MA পাস, সুন্দরী তরুণী, একটা স্কুলে পড়াতো। শেখরের দ্বিতীয় বিয়ে হল সিউড়ির একটি সাদামাটা মেয়ের সঙ্গে। সরল স্বাস্থ্যবতী সেই মেয়েটিকে দেখেছে ধীমান। তার নাম অনন্যা। তার সঙ্গে কথা বললে ভালো লাগত। শেখর তাকে নিজের মতন গড়ে তোলার চেষ্টা করেছিল। সেই অনন্যা যে এমন একটা কাণ্ড করবে তা কল্পনাও করা যায়নি। মাত্র 6 মাস আগে শেখরের এক বন্ধুর সঙ্গে হঠাৎ হাওয়া হয়ে গেছে। শোনা যায় ওরা এখন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ধীমান হোটেলে থাকে শুনে দারুণ অবাক হয়ে গেল শেখর। দুজনের বাড়ি দুদিকে। ধীমান বলল, আমি ট্যাক্সি নিচ্ছি, তোকে নামিয়ে দিয়ে যাব, আমার হোটেলের পথেই পড়বে। শেখর বলল, কেন, হোটেলে যাবি কেন? ধীমান বলল, অফিস থেকে পয়সা দিচ্ছে, নিজের ফ্ল্যাটে থাকলে আবার রান্নাবান্নার ঝামেলা, কাজের লোক তো নেই, হোটেলেই সুবিধে। শেখর বলল, তুই আমার বাড়িতে থাকতে পারিস, আমার একজন বাবুর্চি আছে, ভালো রান্না করে, আমি কলকাতায় না থাকলেও কোনো অসুবিধে নেই। ধীমান বলল, আবার কবে আসবো তার তো ঠিক নেই, আমার কলকাতা শহর ভালো লাগে না, শিলিগুড়ি বেশ পছন্দ হয়ে গেছে, ইচ্ছে করলেই আলিপুরদুয়ার জলদাপাড়ার জঙ্গলে ঘুরে আসা যায়। শেখর কিছুতেই ছাড়ল না। ওর বাড়িতে একবার নামতে হলো। বাড়িটা পৈতৃক। 1 তলা ও 3 তলায় শেখরের 2 দাদা থাকে, দোতলাটা শেখরের নিজস্ব। দাদাদের সঙ্গে ওর বিশেষ সম্পর্ক নেই। ওপরে এসেই শেখর হুইস্কির বোতল আর গেলাস বার করল। ধীমান আর কিছুতেই খেতে চায় না। শেখর ঢেলে ফেলেছে 2টি গেলাসে, নিজের গেলাস তুলে বলল, দে দে, চুমুক দে। একটা সিগারেট ধরিয়ে খানিকটা আপন মনে আবার বলল,
আমার কোনো বন্ধু নেই রে, এখন আর কারুকে বিশ্বাস করতে পারি না। তোর সঙ্গে হায়দ্রাবাদে কি চমৎকার দিনগুলো কেটেছিল, তুইও আর কলকাতায় থাকবি না? ধীমান বলল, তোর তো প্লেনের টিকিটের পয়সা লাগে না, মাঝে মাঝে শিলিগুড়ি চলে আসতে পারিস। শেখর বলল, হ্যাঁ, যাব। ধীমান দেখল কলকাতায় তার ফ্ল্যাটটার সঙ্গে শেখরের এই ফ্ল্যাটের একটা বড় তফাত আছে। যদিও একজন বৃদ্ধ বাবুর্চি ছাড়া আর কেউ নেই, তবু একটা মেয়েলি গন্ধ যেন এখনো রয়ে গেছে। অনেক কিছুতেই অনন্যার স্পর্শ। একবার বাথরুমে যেতে গিয়ে দেখা গেল ওদের শোবার ঘর। ড্রেসিং টেবিলের উপর মেয়েদের পাউডারের কৌটো, ক্রিম, বড় বড় দাঁড়ার চিরুনি সাজানো রয়েছে। শেখর কিছুই সরায়নি। খুব সম্ভবত আলমারি খুললে পাওয়া যাবে অনন্যার শাড়ি। অনন্যাকে শেখর সত্যিই ভালোবাসত। শেখর জিজ্ঞেস করল, তুই শিলিগুড়িতে একা একা থাকবি? এইভাবেই জীবনটা কাটিয়ে দিবি? ধীমান বলল, না, এবার নতুন করে ভাবতে শুরু করেছি। একা একা থাকতে আর ভালো লাগে না, অনেকদিন তো হলো। এবারে বিয়ে করে ফেলবো ঠিক করেছি। শেখর চমকে উঠে বলল, বিয়ে করবি? কাকে? ঠিক করে ফেলেছিস? সেরকম কিছু ঠিক করিনি, দেখা যাক। কোনো মেয়ের কথা মনে মনে ভাবিসনি? না রে, সেরকম ভাবে তো মিশিনি কারোর সঙ্গে। শেখর চুপ করে গেলাসে চুমুক দিতে লাগল, প্রায় শেষ করে এনেছে। ধীমান নিজের গেলাস এখনো ছোঁয়নি। ও ভাবল, বিয়ের কথাটা বলা কি ভুল হলো? যার বউ সদ্য ছেড়ে চলে গেছে, তার সামনে অন্য একজনের বিয়ের কথা বলাটা বোধহয় উচিত নয়। এত ভেবেচিন্তে কি কথা বলা যায়? শেখর বলল, পুরুষ মানুষের জীবনে কোনো নারী না থাকলে সবকিছু নীরস হয়ে যায়। একজন কারুকে দরকার। কিন্তু বিয়ে ব্যাপারটার উপরই আমার ঘেন্না ধরে গেছে। অনিশের স্ত্রী সীমার সঙ্গে ধীমানের ভালো পরিচয় হয়নি কখনো। অনিশ নিজের বাড়িতে বন্ধু বান্ধবদের বিশেষ ডাকে না, সেখানে মদের আসর বসায় না। বিভিন্ন পার্টিতেও অনিশ সঙ্গে আনে না তার স্ত্রীকে। অনিশ বলে ওর বউ আসতে চায় না ওসব জায়গায়। অনিশের ছোট ছেলের মুখে ভাতের সময় নেমন্তন্ন খেতে গিয়েছিল ধীমান। তখন সে সীমাকে দেখেছে। উৎসবের ব্যবস্থার মধ্যে সীমার সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি। অনিশ তার স্ত্রীকে ভয় পায়, কিন্তু আড়ালে তাকে নিয়ে মশকরা করে। আড়ালে স্ত্রীকে বলে হার হাইনেস। এক একদিন আড্ডা ছেড়ে আগে উঠে পড়ার সময় বলে, হার হাইনেসের হুকুম, আজ 9টার মধ্যে বাড়ি ফিরতে হবে। তাকে তো চিনিস না, জজ সাহেবের মতন মেজাজ। শিলিগুড়ি ফেরার দিন 10 পর একদিন সকালবেলা হোটেলের দরজা খুলে একজন মহিলাকে দেখে ধীমান বেশ অবাক হয়ে গেল। সে বাথরুমে স্নান করছিল। 2-3 বার বেলের আওয়াজ শুনে সে তোয়ালে পরে খালি গায়ে বেরিয়ে এসেছে। ভেবেছে কোনো বেয়ারা বোধহয় বেল দিচ্ছে। মেরুন রঙের শাড়ি পরা মহিলাটি বেশ লম্বা, চোখে সোনালি ফ্রেমের চশমা, 30-এর কাছাকাছি বয়স, মাজা মাজা গায়ের রং। সুন্দরী বলা যায় না, তবে পরিচ্ছন্ন ও সুশ্রী ভাব আছে। কাছাকাছি চোখের দৃষ্টি স্পষ্ট, সোজাসুজি তাকাতে পারে। খানিকটা অস্বস্তি ও খানিকটা বিরক্তি মিশিয়ে ধীমান বলল, ইয়েস। মহিলাটি একটু হেসে বলল, আমি সীমা। নামটা শুনেও কিছু মনে পড়ল না ধীমানের। শিলিগুড়িতে সকাল 8টায় সে হোটেলের ঘরের দরজায় অনিশের স্ত্রীকে দেখতে পাবে, এটা প্রায় অসম্ভবের কাছাকাছি। ধীমানের ভুরু কোঁচকানো চোখ দেখে সীমা বলল, আমরা তো আজ ভোরে দার্জিলিং মেলে পৌঁছেছি। অনিশ চলে গেল কালীঝোড়ো বাংলোয় ইউনিটের সঙ্গে। আমরা উঠেছি এই হোটেলেই। ধীমান বলল, অনিশ মানে? ও আপনি? কি আশ্চর্য, বুঝতেই পারিনি। আসুন আসুন। সীমা বলল, আপনি স্নান করছিলেন, আমি পরে আসব। আমাদের রুম নম্বর 209। ধীমান বলল, আমার হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে। বসুন ভেতরে এসে। ধীমানের এটা ঠিক সাধারণ ঘর নয়, সুইট। সামনের দিকে খানিকটা বসবার জায়গা, তারপর বেডরুম।
বাথরুমের পাশে ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল। সে চটপট ভেতরে গিয়ে জামা প্যান্ট পরে চুল আঁচড়ে নিল। দরজার তলা দিয়ে স্থানীয় একটা খবরের কাগজ দিয়ে গেছে, সীমা সেটা পড়ছে। ধীমান বলল, অনিশ আপনার সঙ্গে ভালো করে আলাপ করিয়ে দেয়নি, সেই জন্যে প্রথমটা আপনাকে চিনতে পারিনি। সীমা বলল, আমার ছেলে দুটি তো ছোট, আর বাড়িতেও বেশি জায়গা নেই, ওদের পড়াশোনার অসুবিধা হয়, তাই ওকে বলেছিলাম বাড়িতে আড্ডা বসিও না। আর সিনেমার লোকজনেরা বড্ড রাত করে, তা বলে আপনাকে দু একদিন অবশ্যই নিয়ে যেতে পারত ছুটি টুটি দিনে। ছেলেমেয়েরাও এসেছে? না, ওদের রেখে এসেছি আমার মায়ের কাছে, ওখানে ভালো থাকে। হঠাৎ পুরুলিয়ার বদলে এখানে একটা ফিল্মের শুটিং ডেট পড়ল, আমি ওর সঙ্গে চলে এলাম। আপনি তো কখনো কোথাও যান না শুনেছি। হ্যাঁ, ছেলেদের পড়াই, আমার অন্য কাজও আছে, তাই কোথাও যাওয়া হয় না। এবারে বিশেষ করে এলাম আপনার সঙ্গে আলাপ করার জন্যে। দরজায় আবার বেল। বেয়ারা ব্রেকফাস্ট নিয়ে এসেছে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ধীমানের ব্রেকফাস্ট দিয়ে যায়। ধীমান জিজ্ঞেস করল, আপনি আমার সঙ্গে ব্রেকফাস্ট খাবেন? সীমা বলল, আমি স্নান টান করে একেবারে খেয়ে এসেছি, আপনি খান, লজ্জা করবেন না। আপনি দুটো সিদ্ধ ডিম খান রোজ? ধীমান বলল, হ্যাঁ, কেন? আপনার বন্ধুও খুব ডিম ভালোবাসত, এখন কোলেস্টেরলের ভয়ে একদিন অন্তর একটা করে খায়, আপনিও রোজ দুটো খাবেন না। ধীমান হেসে বলল, আমার কোলেস্টেরলের ভয় নেই। আপনি শুটিং দেখতে যাবেন না? বেলা 1টা থেকে শুরু হবে। আমার তো অফিস আছে। অফিস থেকে বেরোতে পারবেন না বুঝি? না, অনেক কাজ থাকে, বেরোনো মুশকিল। আর তাছাড়া শুটিং মানে এমনিতেই তো খুব বোরিং হয়, তাও বাংলা ছবির গল্প, কোনো মাথা মুন্ডু থাকে না। আমার দেখার কোনো আগ্রহ নেই। আপনি আজ যাবেন, আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ধীমান খাওয়া থামিয়ে ছুরি কাটা হাতে নিয়ে অবাক হয়ে চেয়ে রইল। এরকম কথা সে কখনো শোনেনি। সে যেতে চায় না, তবু এই মহিলাটি জোর দিয়ে বলছে তাকে নিয়ে যাবে। ধীমান এবার জোর দিয়ে বলল, না না, শুটিং টুটিং আমি দেখতে যেতে পারবো না, বরং সন্ধ্যাবেলা আপনারা ফ্রি থাকলে গল্প করা যাবে। আপনি ব্রেকফাস্ট খেয়েই বেরোবেন? ততক্ষণ আপনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি ঠিক 9:30টায় অফিসে পৌঁছাই, আরও 1 ঘন্টা সময় আছে। ধীমানবাবু, আপনি অন্য আর 5 জনের মতন নন, সেই জন্যই আমি আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। তাই নাকি? কিসে আমি অন্যদের থেকে আলাদা হলাম? আমি সাধারণ একজন ব্যাংকের চাকুরে, অন্য কোনো গুণ নেই। যাদের অন্য গুণও থাকে তারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু আপনি অন্যদের কথা ভাবেন। ধীমানবাবু, আমি একটা অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত। ঢাকুরিয়াতে কিছু উৎসাহী লোক সেটা খুলেছে, আমি প্রায়ই যাই সেখানে। পয়সা কড়ি দিয়ে বিশেষ সাহায্য করতে পারি না, আপনার বন্ধু তো উড়নচণ্ডী, টাকা পয়সা চোখে দেখতেই পাই না। তবে ওই অনাথ আশ্রমে যাই, বাচ্চা ছেলেমেয়েদের পড়াই, কিছু কিছু হাতের কাজ শেখাই। আপনি নিজের ছেলেদের পড়িয়েও সময় পান? ইচ্ছে করলে সবাই সময় করে নিতে পারে, শুধু নিজের ছেলেমেয়েদের পড়ানোটা এক ধরনের স্বার্থপরতা নয়? ওখানকার ছেলেমেয়েদের জন্য কিছু করতে পারলে মনটা ভালো থাকে। আপনি তো দেখছি আর 5 জনের মতন নয়। আপনার কথা শুনেছি, আপনি বেশ কয়েকটি বেকার ছেলের জন্য চাকরি করে দিয়েছেন। আজকাল কজন আর এসব নিয়ে মাথা ঘামায় বলুন? আমায় লজ্জা দিচ্ছেন, এটুকু তো সবাই করে। চেনাশুনো লোকদের বলে যদি চাকরির ব্যবস্থা করা যায়, আমাদের ব্যাংকে অনেক ব্যবসায়ী তো আছে। আপনি হিমানি নামে মেয়েটিকে বস্তি থেকে তুলে আনার ব্যবস্থা করেছেন, ওর জন্য টাকা খরচ করেছেন। ধীমান উঠে দাঁড়িয়ে বলল, এমন কিছু ব্যাপার নয়, অনিশই তো বলেছে এটা একটা এক্সপেরিমেন্ট। সীমা তাকে চোখ দিয়ে অনুসরণ করতে করতে বলল, আমি এই ধরনের এক্সপেরিমেন্ট পছন্দ করি, তবে বিশেষ কেউ তো করে না। হিমানের উপর আমি চোখ রেখেছি, সপ্তাহে অন্তত 2-3 দিন ওকে দেখতে গেছি বনানীর বাড়িতে।
সিনেমার লোকজনদের বাড়িতে আমি কখনো যাই না, তবু গেছি ওই মেয়েটার জন্যেই। অবশ্য স্বীকার করতেই হবে, বনানীর বাড়ির আবহাওয়া ভালো। এর মধ্যে একদিন কি হয়েছে জানেন না? আমি তো ওর কোনো খবরই রাখি না আর। কেন রাখেন না? একটা এক্সপেরিমেন্ট শুরু করলেন, তার ফলাফল কি হলো জানতে চাইবেন না? ধীমানবাবু, ভুলে যাবেন না, এটা একটা খেলা নয়, একটা মেয়ের জীবন। আপনি বুঝি আমাকে বকুনি দিতে এসেছেন এখানে? ওমা, আপনাকে বকুনি দিলাম কোথায়? আপনি তো আমার মনের মতন লোক, আমার স্বামীর মতো দায়িত্বজ্ঞানহীন নন। অনিশ যথেষ্ট দায়িত্বের পরিচয় দিয়েছে, সেই তো সব ব্যবস্থা করল। সে তো আপনারই ইচ্ছে অনুসারে, আইডিয়াটা তো আপনার। সে যাই হোক, দেখুন, আমি অনিশকে অনুরোধ করেছিলাম আমার নামটা কারুকে না জানাতে, বিশেষ করে ওই মেয়েটি যেন জানতে না পারে। আমি আড়ালে থাকতে চাই। কেন? মানে এমনি, সবাই জানুক আর আমার দিকে তাকিয়ে থাকুক, এটা আমি চাই না। ও, একটা কম বয়সী মেয়ে, এই জন্যে তো? আপনি কিছু কিছু বেকার ছেলেকে সাহায্য করেছেন, সেটা আপনার মহত্ব। আর একটা অসহায় মেয়েকে সাহায্য করলে লোকে খারাপ কোনো মতলব দেখতে পাবে, এটা আপনি গ্রাহ্য করবেন কেন? আপনি প্রকাশ্যে বেরিয়ে আসুন, মেয়েটির পাশে পাশে থাকুন, থেকে বুঝিয়ে দিন আপনার কোনো খারাপ উদ্দেশ্য নেই। শুনুন ধীমানবাবু, একটা মেয়েকে শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করাই যথেষ্ট নয়, কিছুটা মানবিক সহানুভূতিও দরকার। সে যদি বুঝতে পারে কেউ একজন তার পাশে আছে, বিপদ থেকে তাকে রক্ষা করবে, তাহলে সে জোর পায়। ওই ভূমিকাটা আমি ঠিক নিতে পারি না। ছেলে বা মেয়ে যাই হোক, আপনি তো নিচ্ছেন। আপনি মেয়েটির সম্পর্কে উৎসাহ দেখাচ্ছেন। না ধীমানবাবু, শি ইজ ইয়োর বেবি। আমি কিংবা অনিশ কিছু কিছু দায়িত্ব নিতে পারি বটে, কিন্তু আপনি যখন শুরু করেছেন, পুরোটাই আপনার দেখা উচিত। সেই জন্যই আপনাকে বলছিলাম আজ শুটিংয়ে যেতে। হিমানি আজই প্রথম ক্যামেরার সামনে দাঁড়াবে। হ্যাঁ, মেয়েটি এখানে এসেছে? অনিশ যে বলেছিল 2 মাসের আগে কোনো ছবির সুযোগ হবে না। সেরকমটাই ঠিক ছিল। হঠাৎ এই ছবিতে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, ছোট রোল, তার জায়গায় হিমানিকে চেষ্টা করে দেখা হচ্ছে যদি পারে। বনানী ব্যবস্থা করেছে, তার মেয়ের পার্ট, সে মানিয়ে নেবে বলেছে। ওরা সবাই এই হোটেলে থাকবে নাকি? আপনি তো ভয় পেয়ে যাচ্ছেন কেন ধীমানবাবু? সীমা এবার বেশ জোরে হেসে উঠল। সত্যি, ধীমানের মুখে চোখে বেশ উদ্বেগ ফুটে উঠেছে। সেটা ঢাকবার জন্য সে একটা সিগারেট ধরালো। সঙ্গে সঙ্গে সীমা বলল, সিগারেট একটু পরে খেলে হয় না? আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না। সীমার কণ্ঠস্বরে এমনই ব্যক্তিত্ব আছে যে ধীমান সিগারেটটা নিভিয়ে ফেলল তাড়াতাড়ি। হুকুমের সুরে নয়, খানিকটা অনুনয়ের সুরে সীমা বলল, সিগারেটটা আস্তে আস্তে ছেড়ে দিন। কি দরকার খাওয়ার? আমি অনিশকে ছাড়িয়েছি। ধীমান বলল, আপনার তো খুব স্বাস্থ্যপাতি কাছে দেখা যাচ্ছে। আমি তো মদ খেতে বারণ করি না। তাহলে আপনি যাচ্ছেন আজ শুটিংয়ে? না। ঠিক আছে, আজ না হয় কাল যাবেন। 8 দিন চলবে। আপনি শিলিগুড়িতে থাকলে সিনেমার লোকজনদের ভিড় এড়াতে পারবেন না। গাদা গাদা বাংলা ফিল্মের শুটিং হয় এখানে। ঠিক আছে, এখন আর আপনাকে আটকে রাখব না। সীমা উঠে দাঁড়াল, চারদিকে চোখ ঘুরিয়ে বলল, দিনের পর দিন হোটেলে থাকা কেমন লাগে? ধীমান বলল, খুব একটা ভালো না, বাড়ি খুঁজে পাচ্ছি না, পেলেই চলে যাব। সীমা বলল, আমি চলি তাহলে, পরে আবার দেখা হবে। ধীমান বলল, আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। সীমা বলল, আমি কিন্তু সহজ মেয়ে নই, আপনাকে ছাড়ছি না। হিমানি যাতে নষ্ট না হয়ে যায় কিংবা বস্তিতে ফিরতে বাধ্য না হয়, সে দায়িত্ব আপনার। দরজা বন্ধ করে দেওয়ার পর ধীমান একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। অনিশের স্ত্রী তো ভয় পাওয়ার মতন মেয়ে নয়, বেশ সহজ সাবলীল ব্যবহার।
কিন্তু মেয়েটি ভেতরে ভেতরে বেশ শক্ত, তা বোঝা যায়, এবং অন্যরকম। সীমা বলতে শুরু করেছিল, বনানীর বাড়িতে এর মধ্যেই হিমানীকে নিয়ে কি যে একটা ব্যাপার ঘটে গেছে, সেটা শোনা হলো না। একটু পরে অফিসে বেরিয়ে গেল ধীমান। এখানে তাদের ব্যাংকের শাখাটি বেশ বড়, খুব কাজের চাপ থাকে, অনেক লোকের সঙ্গে কথা বলতে হয়। দুপুরেও সে বাইরে খেতে যায় না। পাশে একটি হোটেল থেকে তার জন্য লাঞ্চের প্যাকেট আসে, দরজা বন্ধ করে সে একা একা খায়। খাওয়ার সময় সে চিঠিপত্র পড়ে। অনেক কাজের চিঠির মধ্যে একটা তার ব্যক্তিগত চিঠি। সম্বোধন নেই, তলায় নাম নেই, তবু ধীমান মুহূর্তে বুঝে গেল যে চিঠিখানা লিখেছে বিভা। ধীমানের সারা শরীরে রোমাঞ্চ হল। তুমি হঠাৎ চলে গেলে। কেন চলে গেলে আমি জানি, সব বুঝি, তবু কষ্ট হয়। আমার জন্যই তোমাকে কলকাতা ছেড়ে চলে যেতে হলো। তুমি আগে কখনো যেতে চাওনি। আমি বলেছিলাম তোমার সঙ্গে আর দেখা হবে না। কেন বলেছিলাম তোমার সঙ্গে আর দেখা হবে না? কেন বলেছিলাম? একটা বাজে লোক ভয় দেখালো, অমনি আমি কেন এত ভয় পেয়ে গেলাম? আমরা কোনো অন্যায় করিনি। আমার স্বামী জানে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে তোমাকে আমারই মতন ভালোবাসে। সুভাষ বারবার বলেছে, ধীমান আমাদেরকে কিছু না জানিয়ে চলে গেল কেন? সে খুব দুঃখিত হয়েছে। তুমি আমাদের চিঠি লিখো ধীমান, তোমার টেলিফোন নম্বর জানিও, আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো। কথা না বলে পারবো না আমি। সেই বদলোকটি আরও দুবার ফোন করেছিল। তুমি যে চলে গেছো তা সে জানে। তাতে যেন সে আরও রেগে গেছে। পাগলের মতো চিৎকার করছিল। ভয় দেখিয়ে বলল, এতে নাকি আরও প্রমাণ হয় যে তোমার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল। কি খারাপ ভাষা, তুমি কল্পনা করতে পারবে না ধীমান। ও হ্যাঁ, তুমি তো খানিকটা শুনেছ। দুদিনই সে বলল বাপিকে সব জানাবেই জানাবে, ছেলের কাছে আমার মুখোশ খুলে দেবে। তবে আমিও ছাড়িনি। বলে দিয়েছি যে তার সব কথা টেপ করেছি, পুলিশে খবর দেব। তবু সর্বক্ষণ আমার ভয় হয়, যদি বাপিকে সত্যি কিছু খারাপ কথা বলে। আমি বাপিকে টেলিফোন ধরতে দিই না, সর্বক্ষণ চোখে চোখে রাখি। বাপির মনে যদি কখনো ভুল ধারণা হয়, ভাবতে ভাবতে আমারই পাগল হওয়ার মতন অবস্থা। শেষে আমি মন ঠিক করে ফেললাম। কাল আমি নিজেই বাপিকে অনেক কথা বলে দিয়েছি। ওর 11 বছর বয়স, কিন্তু অনেক কিছুই বোঝে। আমি বলেছি, দেখো বাপি, একটা লোক, খুব খারাপ লোক, আমাদের দারুণ ক্ষতি করার চেষ্টা করছে। তোর কাছে হয়তো কোনোদিন আমার নামে খুব বিশ্রী কথা বলবে, একদম বিশ্বাস করবি না। আমি তোর গা ছুঁয়ে বলছি বাপি, তোর মা হয়ে আমি কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারি না, কোনো দিন না। তুই কত বড় হবি, তোকে নিয়ে আমাদের কত গর্ব। এই চিঠিটা পড়া মাত্র ছিঁড়ে ফেলো লক্ষ্মীটি, প্লিজ ছিঁড়ে ফেলো, রেখে দিও না। আমার মনের মধ্যে তুমি চিরকাল থাকবে। এইরকম চিঠি পড়ার পর আর কাজে মন বসানো যায়? কিন্তু উপায় তো নেই। খাওয়া শেষ হতে না হতেই চা বাগানের এক ম্যানেজার এসে হাজির। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। চিঠিখানা ড্রয়ারে রেখে দিল ধীমান। কাজের কথা বলতে লাগলো ম্যানেজারটির সঙ্গে। ড্রয়ারটা আধ খোলা, মাঝে মাঝে সেদিকে 2-1 পলক তাকাচ্ছে। চিঠিটার মধ্যে যেন সে দেখতে পাচ্ছে বিভার মুখ। বিভাকে সে কখনো জড়িয়ে ধরেনি, চুমু খায়নি, তবু দুজন দুজনকে ভালোবেসেছে। এ ভালোবাসার মর্ম কেউ বুঝবে না, ধীমানের কষ্টও কেউ বুঝবে না। অফিস ছুটির পর আরও কিছুক্ষণ ধীমান বসে রইল নিজের চেম্বারে। চিঠিখানা এতবার পড়ল যে মুখস্থ হয়ে গেল তার। এরপর আর না রাখলেও চলে। আস্তে আস্তে চিঠিখানা সে কুচি কুচি করে ছিঁড়ল। বিভার সব কথাই সে রেখেছে, এটাই বা রাখবে না কেন? বাপির কাছে বিভা প্রতিজ্ঞা করেছে, ধীমান কোনোদিনও আর বিভাকে স্পর্শ করবে না।
কিন্তু যে লোকটা টেলিফোন করে এই কুৎসিত কথা বলেছে তার পরিচয় যদি কোনোদিন জানতে পারা যায়, তাকে খুন করে ফাঁসি যেতেও রাজি আছে ধীমান। হোটেলে ফেরার পরই একদল লোক এলো তার ঘরে। ফিল্ম ডিরেক্টর, প্রডিউসার, আরও 2-3 জন লোক। তারা কে কি করে কে জানে। কয়েকজন অভিনেতা অভিনেত্রী, তাদের মধ্যে রয়েছে বনানী ও হিমানী। অনিশ আর সীমা তো আছেই। প্রডিউসারটি বলল তাদের অ্যাকাউন্ট আছে ধীমানদের ব্যাংকে, সুতরাং এখানে ধীমানের সাহায্য দরকার হবে। হিমানীকে দেখে প্রথমে চিনতেই পারেনি ধীমান। মলিন পোশাকে যাকে দেখেছে বাড়ির ঝি হিসেবে, সে এখন সুন্দর শাড়ি পরেছে, বিশেষ কায়দা করে চুল বাঁধা, মুখে হালকা মেকআপ, ভুরুতে কাজল। ফিল্মের মেয়েদের সঙ্গে মিশে গেছে। বস্তির ঝি বলে আর কল্পনাও করা যায় না। হঠাৎ যেন বড় হয়ে গেছে হিমানী। আগে তাকে দেখে মনে হয়েছিল একটি কিশোরী, এখন মনে হয় তার 22-23 বছর বয়স। মুখখানিতে বেশ লাবণ্য আছে, চোখ দুটি সত্যি সুন্দর। হিমানী অবাকভাবে তাকিয়ে আছে ধীমানের দিকে। মনে হলো তার এই ভাগ্য পরিবর্তনের মূলে যে ধীমানের কিছু ভূমিকা আছে তা এখনও তাকে কেউ জানায়নি। সে এখানে ধীমানকে দেখতে পাবে আশাই করেনি। ধীমানও তাকে দেখে অবাক হওয়ার ভান করল, কিন্তু ওর জড়তা ভাঙার জন্য একটু পরে হেসে বলল, কি ব্যাপার ইনু, তুমি সিনেমায় নামছো নাকি? সীমা ধীমানের দিকে তাকিয়ে রইল। ইনু অর্থাৎ হিমানী উত্তর না দিয়ে মুখ নিচু করে রইল লজ্জায়। ধীমান আবার বলল, বাহ, খুব ভালো। অনিশ বলল, আজ হিমানী 2টো শট খুব চমৎকার দিয়েছে। কোনো ডায়লগ ছিল না অবশ্য, তবু তো জীবনে প্রথম মুভি ক্যামেরার সামনে দাঁড়ালো। দেখিস রে, আমি তোকে এনেছি, আমার মান রাখতে হবে তোকে। এত লোক বসার জায়গা নেই, ঘেঁষাঘেঁষি হয়ে দাঁড়িয়ে রইল অনেকে। ধীমান অনেকখানি দূরত্ব রাখল ওদের সঙ্গে। দাঁড়িয়ে রইল ঘরের পেছন দিকের জানলার কাছে হেলান দিয়ে। সে যে এই ফিল্ম ইউনিটের কেউ নয় তা বুঝিয়ে দিতে চায়। অনিশ তার বন্ধু, সেই জন্যই সবাই এসেছে। বনানী মা সাজে, কিন্তু সে তো মোটেই বুড়ি নয়। তার বয়স বড় জোর 40। বেশ ভালোই চেহারা। ধীমান লক্ষ্য করতে লাগল তাকে। তার কথাবার্তা সংযত, শিক্ষিতা মহিলাদের মতন। ফিল্মের মেয়েদের সম্পর্কে আগে থেকেই কেমন যেন একটা ভুল ধারণা থাকে। কারুর ব্যবহারই অমার্জিত নয়। প্রডিউসারটি কয়েক বোতল মদ এনে ফেললে এবং প্রচুর খাবার দাবার। অনিশের আর ধৈর্য থাকছিল না। সে চেঁচাতে লাগল, গেলাস লাগবে, আর 5-6টা গেলাস। আর সোডা কোথায়? এত লোক থাকলে কারুর সঙ্গে আলাদাভাবে আলাপ হয় না। সীমা বসে আছে এক কোণে, কথা বলছে খুব কম। মাঝে মাঝেই তাকাচ্ছে ধীমানের দিকে, তাকেই যেন শুধু লক্ষ্য করছে। মেয়েদের জন্য এলো ঠান্ডা পানীয়। বনানী শুধু হুইস্কি খায়। ধীমানও একটা গেলাস নিল। একটু বাদে একটা গান শুরু করল বনানী, শ্যামা সঙ্গীত ধরনের। এই ফিল্মে তার ঠোঁটে অন্য কেউ গাইবে। সেও বেশ ভালোই গায়। পরপর গান চলতে লাগলো। অনিশ হেঁড়ে গলায় গাইতে লাগলো মাঝে মাঝে। অন্য মেয়ের একটা কোরাস গাইল, তাতে হিমানীও গলা মেলালো একটু আধটু। ডিনারের ব্যবস্থা নিচে, একসময় সবাই নেমে গেল সেখানে। ধীমান ওদের অনেক অনুরোধ সত্ত্বেও গেল না। তার কিছু খাওয়ার ইচ্ছে নেই। আসলে এই আড্ডাটা ভালো লাগছিল না তার। মনের মধ্যে সর্বক্ষণ ঘুরছে বিভার চিঠির লাইনগুলো। যেন আজই বিভার সঙ্গে তার সব সম্পর্কের শেষ হয়ে গেল। না না, কোনোদিনই শেষ হবে না, কিন্তু সব কথাই থাকবে মনে মনে। অন্যরা চলে যেতেই সে দরজায় ছিটকিনি তুলে দিল, তারপর একটা ক্যাসেট প্লেয়ারে চাপিয়ে দিল সেই ক্যাসেটটা। এতবার শুনে এর সব কথাই তার মুখস্থ, তবু সে রোজই প্রায় শোনে। গলার আওয়াজ চিনতে না পারলেও প্রত্যেক মানুষের কথা বলার একটা নিজস্ব ধরন আছে। এক একজন মানুষ এক একটা শব্দ বিশেষভাবে উচ্চারণ করে। বিভাকে যে ফোন করে
সে নিশ্চয়ই চেনাশোনা গণ্ডেরই কেউ হবে, না হলে সেসব খবর জেনে যায় কি করে? হারামজাদি, তুই ধীমানের সঙ্গে ওই শুয়োরের বাচ্চা ধীমানটা। বিভা, তুই একটা, এটা যদি বন্ধ না করিস, তোর ছেলে বাপি তোকে ঘেন্না করবে, ঘেন্না করবে। সাত্তর কি কথায় কথায় শুয়োরের বাচ্চা বলে? সে ফোনের রিসিভারে একটা তোয়ালে চাপা দিলে গলার আওয়াজ বদলে যায়। ধীমান পরীক্ষা করে দেখেছে, কিন্তু সাত্তকী বলে শুয়ারের বাচ্চা, এখানে শোনা যাচ্ছে শুয়োরের বাচ্চা। দুটো আলাদা ধরন। সাত্তকী বলে হারামজাদা, আর এখানে শোনা যাচ্ছে হারামজাদা। না, সাত্তকী নয়। অনিশও হারামজাদা প্রায়ই বলে, কিন্তু অনিশের উচ্চারণ হারামজাদার মতন। ঘেন্না, ঘেন্না, এটা কেমন যেন চেনা চেনা লাগছে। ঘেন্না, এই উচ্চারণটা কিছুদিনের মধ্যেই কার মুখে যেন এই শব্দটা অনেকবার শুনেছে। কি প্রসঙ্গে? বিয়ের উপর। না, বিয়ের ব্যাপারটার উপরেই ঘেন্না ধরে গেছে। কে বলেছিল? শেখর? না না, শেখর কি করে হবে? সে একটা দুঃখী মানুষ, সুভাষ বিভাদের আত্মীয় হয়, ও বাড়িতে প্রায়ই যায়। না না, শেখর হতে পারে না। আরও কয়েকবার ক্যাসেটটা বাজাবার পর ধীমান স্তম্ভিত হয়ে বসে রইল। কোনো সন্দেহ নেই, এটা শেখরেরই গলা। এখন বোঝা যাচ্ছে অনেকগুলো শব্দই শেখরের মতো উচ্চারণ। শেখর এরকম খারাপ ভাষা জানে, তাও তার বৌদিকে বলেছে। বাইরে ধীমানের সঙ্গে কত বন্ধুত্ব দেখায়, ভেতরে ভেতরে ধীমানের উপর তার এত রাগ, এত হিংসে। ওর দুটো বিয়ে ব্যর্থ হয়েছে বলে ভেতরে ভেতরে এতখানি বিকৃত হয়ে উঠেছে। মানুষ চেনা এত শক্ত। বাইরে দেখতে নিরীহ, ভেতরে ভেতরে সাংঘাতিক হিংস্র। এইসব মানুষ দারুণ বিপজ্জনক হয়, কখন কি করে বসে তার ঠিক নেই। শেখর ইচ্ছে করলেই বিভাদের বাড়ি যেতে পারে, বিভাকে কোনো সন্দেহই করবে না। বিভার ছেলেকে আলাদা ডেকে নিয়ে যদি ক্ষতি কিছু করে, মেরেও ফেলতে পারে, কিছুই বিশ্বাস নেই। শেখরকে চরম শাস্তি দেবে ধীমান, তার আগে এক্ষুনি বিভাকে সাবধান করে দেয়া দরকার। এখন রাত 11:15, এখনো ফোন করা যায়। ধীমানের ঘর থেকেই ডায়াল ঘুরিয়ে লাইন পাওয়া যায় কলকাতার। রিং হওয়ার পর ওদিক থেকে কেউ ধরল। ধীমান হ্যালো বলতেই বিভার গলা শোনা গেল, আবার আবার। ধীমান বলল, বিভা, আমি ধীমান। প্রায় জলে পড়া মানুষের মতো বিভা হাহাকার করে বলে উঠল, তুমি? একটুক্ষণ চুপ করে থেকে বলল, এখন কি করে তোমার সঙ্গে কথা বলবো ধীমান? কেন, কি হয়েছে? আমি বলতে পারছি না, তুমি ধরো, সুভাষকে ডেকে দিচ্ছি, ওর সঙ্গে কথা বলো। একটু পরে সুভাষ গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কে ধীমান? তুমি খবর পেয়েছ বুঝি? ধীমানের বুক কেঁপে উঠল। খবর? এরই মধ্যে মারাত্মক কিছু ঘটে গেছে? বাপি? ধীমান ফ্যাকাশে গলায় বলল, কিসের খবর, কি হয়েছে? সুভাষ বলল, আমার পিস্তুত ভাই শেখর, তোমারও তো বন্ধু ছিল, আজ আত্মহত্যা করেছে। পাতাল রেলের লাইনে তার ডেড বডি পাওয়া গেছে। একটু আগে ওদের বাড়ি থেকে জানালো, আমরা সেখানেই যাচ্ছি। বিভা খুব আপসেট হয়ে কান্নাকাটি শুরু করেছে। জানো তো, বিভা নরম, এসব ঘটনা একেবারে সহ্য করতে পারে না। মৃত্যুর পর কোনো মানুষের উপর রাগ পুষে রাখা উচিত নয়, তবু ধীমান ক্ষমা করতে পারছে না শেখরকে। শেখর নিজের জীবনটা তো নষ্ট করে দিলই, তাছাড়া ধীমানের সঙ্গে বিভার সম্পর্কটাও নষ্ট করে দিয়ে গেল। আর কি বিভা কোনোদিনও তার কাছে স্বাভাবিক হতে পারবে? কখনো ওরা সামনাসামনি বসলেও ওদের মাঝখানে এসে পড়বে শেখরের কালো ছায়া। এর মধ্যে সুভাষ একদিন টেলিফোন করেছিল, তখন বিভা কোনো কথা বলেনি।
সিনেমার দল কাজ করে চলেছে। ধীমান ইচ্ছে করে সন্ধ্যের সময় হোটেলে ফেরে না। আরও কয়েকটি ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে আলাপ হয়েছে, তাদের সঙ্গে তাসের আড্ডায় যায়। ইচ্ছে করে সিনেমার লোকদের সঙ্গে বেশি সময় কাটাতে চায় না সে। রাত 10টা-11টার সময় ফেরে, চুপি চুপি নিজের ঘরে ঢুকে পড়ে, দরজা বন্ধ করে দেয়। অনিশ 2-1 দিন তার খোঁজ করে ব্যাপারটা বুঝে গেছে। সে তার বন্ধুকে চেনে, আর বিরক্ত করে না। একদিন রাত 11:30টায় দরজা বেল শুনে বিরক্ত হয়ে ধীমান কয়েকবার চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। বেলটা বেজেই চলল। ধীমান ঘুমোবার সময়কার ডোরাকাটা পায়জামা ও শার্ট পরে ফেলেছে। বিছানায় শুয়ে একটা বই পড়ছিল। লাফিয়ে নেমে এসে ধমক দেওয়ার জন্য তৈরি হয়ে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছে সীমা। ধীমান ধমকটা গিলে ফেলে ভাবল, এ তো আশ্চর্য মেয়ে। খুব সকালবেলা কিংবা এত রাতে একা একা একজন পুরুষ মানুষের ঘরে অবলীলাক্রমে চলে আসে। হোক না স্বামীর বন্ধু, তবু তো পুরুষ মানুষ। সে বলল, কি ব্যাপার? সীমা বলল, আপনাকে একবার নিচে আসতে হবে। এখন? কেন? জরুরি দরকার আছে। বুঝতে পারছি না তো, কি জরুরি দরকার থাকতে পারে? এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। খুব জরুরি দরকার না থাকলে আমি কি রাতে শুধু শুধু এসে আপনাকে বিরক্ত করি? যেতে আপনাকে হবেই। আগেই বলেছি না, আপনাকে সহজে ছাড়ছি না। আপনি তো দেখছি আশ্চর্য মেয়ে। কারণটা বলবেন না? হুট করে ডাকলেই চলে যেতে হবে? কারণটা আপনি নিচে গেলেই বুঝতে পারবেন। আজ একটা দারুণ ঝঞ্ঝাট শুরু হয়ে গেছে দুপুর থেকে। আপনাকে জানাবার জন্য দুপুর থেকে খুঁজছি। অফিসে ছিলেন না, সন্ধ্যার পর হোটেলে ফেরেননি, কখন জানাবো? ঝঞ্ঝাটের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। এই করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলতে হবে? এত রাতে লোকে কি বলবে? সরে দাঁড়ান, ভেতরে গিয়ে সংক্ষেপে বুঝিয়ে বলছি। ধীমান ভ্যাবা চাকা খেয়ে সরে গেল। এত রাতে করিডোরে দাঁড়িয়ে কথা বললে কিছু ভাববে, আর ঘরের মধ্যে এলে কিছু হবে না। সীমা একটা চেয়ারে বসেই বলল, আজ হঠাৎ হিমানির বাবা এসে উপস্থিত। এমনই আকস্মিক খবরটা যে ধীমান বিশ্বাস করতে পারল না। তার ধারণা ছিল হিমানির বাবা নেই। সীমা আবার বলল, গাঁজাখোরের মতো চেহারা, খুনিটুনিও হতে পারে। হিমানি আর ওর মাকে ফেলে রেখে কোথায় পালিয়ে গিয়েছিল। এখন কোথায় খবর পেয়েছে যে মেয়ে সিনেমায় সুযোগ পেয়েছে, ঠিক এসে উপস্থিত। কি চাই সে? 5,000 টাকা। সোজাসুজি টাকা চাইল? কিরকম সাহস ভেবে দেখুন। এই ছবিতে হিমানির পার্ট এতই ছোট যে 1,000-1,500 টাকা পাবে মোটে, আর ওর বাবা চাইছে 5,000 টাকা। শুনলে কি মনে হয় বলুন? লোকটাকে ধরে চাপকাতে ইচ্ছে করে না? হ্যাঁ। লোকটা বলছে হয় ওকে 5,000 টাকা দিতে হবে, নয় ও মেয়েকে নিয়ে চলে যাবে। হিমানির 3টে সিনে শুটিং করা হয়ে গেছে, আরেকটা বাকি। এখন ওকে ছাড়া যায় নাকি? কন্টিনিউটি নষ্ট হয়ে যাবে। অথচ লোকটা হুমকি দিচ্ছে, টাকা না পেলে ও কাল সকালেই মেয়েকে নিয়ে ট্রেনে চাপবে। আর হিমানি কি বলছে? বাবার সঙ্গে যেতে চায় না, কাঁদছে। বারবার আমার হাত চেপে ধরে বলছে আমাকে ছেড়ে দেবেন না। লোকটাকে তাহলে গলা ধাক্কা দিয়ে বিদায় করলেই হয়। অত সোজা? বাবা বলে কথা। বাবার অধিকার আছে মেয়ের উপর। এই তো সমাজের নিয়ম, তা সে বাবাটা যত অপদার্থই হোক। হিমানির বয়স কত? 20 বছর 4 মাস, সে খবর নিয়েছি। তাহলে তো মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, বাবার কথা শুনতে বাধ্য নয়। বয়সটা তো প্রমাণ করতে হবে। পুলিশের কাছে নালিশ করলে পুলিশ ওকে কোনো হোমে পাঠিয়ে দেবে, তারপর মামলা মোকদ্দমার ব্যাপার। এদিকে শুটিং বন্ধ হয়ে যাবে। তো আমি কি করতে পারি? ধীমনবাবু, এবার আপনাকে প্রকাশ্যে আসতে হবে। আপনি মেয়েটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন, এত সহজে হার স্বীকার করবেন? একটা গাঁজাখোর বদমাস যে মেয়ের কিংবা মায়ের কোনো দায়িত্ব নেয় না, এখন টাকার গন্ধ পেয়ে এসেছে। ও হিমানিকে নিয়ে যাবে, আর আমরা তা মেনে নেব? তাহলে আমি কি করব বলতে পারেন? আপনি নিচে যাবেন,
সেখানে তর্ক বিতর্ক চলছে। হিমানি কাঁদছে, আর ওর বাবাটা তড়পাচ্ছে সমানে। হিমানি খুব ভালো মেয়ে, এই কদিন তো দেখলাম সত্যি ভালো মেয়ে। ও যেন নষ্ট না হয়। আপনি নিচে গিয়ে হিমানির পাশে দাঁড়ান। শুধু পাশে দাঁড়ালেই হবে? কথাটার মানে বুঝতে পারলেন না? হ্যাঁ, শুধু পাশে দাঁড়ালেই হবে। চলুন, প্লিজ চলুন। চট করে একটা প্যান্ট আর শার্ট গলিয়ে নিন, আমি অন্যদিকে ফিরে থাকছি। উঠে এসে ধীমানের একটা হাত ধরে সীমা কাতর গলায় বলল, প্লিজ চলুন, তাহলে আপনাকে একজন সত্যিকারের পুরুষ মানুষ হিসেবে সম্মান করব। 2 মিনিটের মধ্যে ঘর থেকে বেরিয়ে এলো ধীমান। সীমা তাকে প্রায় টানতে টানতে দৌড়ে চলে এলো নিচে। একতলার লবিতে 10-12 জন গোল হয়ে ঘিরে বসে আছে। মাঝখানে হাফ শার্ট ও ধুতি পরা একজন মাঝবয়সী লোক। মাথার চুল খোঁচা খোঁচা, চোখ দুটো লাল, গলায় বেশ জোর আছে। লোকটি কথা বলছে সবার গলা ছাপিয়ে। ধীমান অনিশের পেছনে দাঁড়িয়ে সব শুনতে লাগল। এখনো 5,000 টাকারই কথা চলছে। অনিশ ওই লোকটিকে 1 পয়সাও দেওয়ার পক্ষপাতী নয়। লোকটিও তেজের সঙ্গে বলছে, তাহলে আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়ে ঢের ঢের টাকা রোজগার করতে পারবে। সিনেমা লাইনে কি হয় ওসব আমি জানি। লোকটির কথার মধ্যে একটা কদর্য ইঙ্গিত আছে। নিজের মেয়ের সম্পর্কে এরকম বলতেও তার আটকায় না। ছবির পরিচালক প্রযোজকরা রণে ভঙ্গ দিয়েছে। তারা এখন হিমানিকে বাদ দিয়েও কাজ চালিয়ে যেতে রাজি। অনিশ লড়ে যাচ্ছে একাই। অনেকক্ষণ ধরে একই কথা চলছে। ধীমান একটাও কথা বলছে না। একসময় সীমা এগিয়ে এসে বলল, এই লোকটি হিমানির সত্যিকারের বাবা কিনা আমরা জানি না, কোনো প্রমাণ আছে? আর হিমানি ওর সঙ্গে যেতে রাজি নয়। হিমানিকে এখানে আনবার ব্যবস্থা করেছেন ধীমানবাবু। তিনি ওর মাকেও টাকা দিয়ে সাহায্য করেছেন। ধীমানবাবু এ ব্যাপারে কি বলতে চান সেটা আমরা শুনতে চাই। হঠাৎ দারুণ রাগে ধীমানের সারা শরীর উত্তপ্ত হয়ে গেল। সে প্রচণ্ড জোরে বলে উঠল, এই লোকটাকে দূর করে দাও। পুলিশ কেস হোক বা যা হোক সেটা আমি বুঝব। এমন বোঝা পড়ার মতো প্রতিক্রিয়ায় সবাই চুপ হয়ে গেল এক মুহূর্তে। হিমানি এক দৃষ্টিতে চেয়ে রইল ধীমানের দিকে। সীমা তার হাত ধরে দাঁড় করিয়ে দিল ধীমানের পাশে। হিমানির কাঁধে একটা হাত রেখে ধীমান এবার আস্তে আস্তে বলল, ওর সব দায়িত্ব আমার। গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খেলা নয়। আজ 3য় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।